সকালের নাস্তা খাওয়ার পর্বটা শেষ করে শুরু হলো দুজনের পথ চলা। সিএনজি নিতে হলে ওপাশে যেতে হবে রাস্তা পার করে। এতক্ষণ অর্ণব আগে আগে আর কুসুম পিছে পিছে আসছিল, কিন্তু এখন তাদের হাত ধরা বড়ই জরুরি হয়ে দাঁড়ালো। কুসুম একবার ডানে তাকায়, আবার বামে। অর্ণব পাশেই দাঁড়িয়েছিল। রাস্তাটা ফাঁকা হতেই খপ করে কুসুমের হাতটা সে ধরে নিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। এরপর এসে হাত না ছেড়েই একটা সিএনজি আলা মামার সঙ্গে দাম নিয়ে দর কষাকষি শুরু করলো সে। কুসুম তার হাতটার দিকে তাকিয়ে আছে। অর্ণবের হাতের পশমগুলো ওর হাতে লেগে কেমন একটা অনুভূতি হয়, সুরসুরি না, তবে সেরকম, যেন তুলোর ছোঁয়া। কুসুমের মুখে হাসি ফুটল। অর্ণব অন্য সিএনজির কাছে গিয়ে দামাদামি করে শেষে ওঠাতে উঠবে বলে ঠিক করে কুসুমের দিকে চেয়ে বলল উঠতে। কুসুম হাতটা উপরে তুলে বলল, না ছাড়লে উঠবো কি করে? অর্ণব যেন খুব লজ্জা পেল, সাথে সাথে হাত ছেড়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। কুসুম ভেতরে গিয়ে বসলো, তারপর সে নিজেও বসেছে। কুসুম হঠাৎ অর্ণবের দিকে ফিরে বলল, আচ্ছা, আমরা যেখানে থাকতে যাব সেখানে রান্নাঘর থাকবে? হাঁড়ি পাতিল? অর্ণবের মুখটা গেল কালো হয়ে, গালে হাত দিয়ে বলল, আমিও তো ভেবে দেখলাম না, সব রুম তো থাকবে, কিন্তু আসবাবপত্র কই পাবো? কি বিপদ, বাবা আমাকে সবসময় বিপদে ফেলে। কুসুম নিচের ঠোঁটটা উল্টো করে বলল, কলা পাতায় খেতে পারেন ভাত। অর্ণব কপাল কুঁচকে বলল, ঢাকায় কলা গাছ কই পাবে তুমি? অনেক খুঁজে তারপর পাওয়া যাবে। কুসুম আর কিছুই বলল না। সে খেয়াল করেছে যাই বলছে তাতেই অর্ণব ভেঙচি মারছে। ওর মনে হয় মাথা অনেক গরম। কি আর করার, চুপ থাকাই শ্রেয়। মহাখালীতে এসে মৃদুলকে কয়েকবার কল করেও পেল না অর্ণব। এদিকে যে অ্যাড্রেসে তারা এসেছে সেখানে একসাথে 3টা দোতলা দালান, একই রঙের। কোনটা মৃদুলদের সেটাই মাথায় ঢুকতেছে না। বাড়িগুলোর নাম মালিকের নামে না, একটার নাম রঙিন তরী, আরেকটার নাম নির্মলতা, অন্যটির নাম টারশিয়ারি। প্রথম দুটো ভালো আর স্বাভাবিক নাম মনে হলেও শেষেরটা শুনে অর্ণবের মনে হলো সে খ্রিস্টাব্দ পূর্বে চলে গেছে। যে পথে তারা দাঁড়িয়েছিল ওই পথ দিয়ে খুব বেশি মানুষের আনাগোনা তাও কিন্তু না, তবে আছে কিঞ্চিত। সে সময়ে একজন বয়স্ক লোক হাতে লাঠি নিয়ে যাচ্ছিলেন ওদের সামনে দিয়ে। গায়ে কালো পাঞ্জাবি, গলা থেকে পা অবধি লম্বা, মাথায় কচ্ছপ টুপি। হাতের লাঠিটা ঈষৎ কালো, তবে যেন ঝকঝক চকচক করে। অর্ণব তাকেই থামালো। প্রথমে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, এখানে মৃদুলদের বাসা কোনটি? বুড়ো লোকটা ওদের দুজনকে ভালো করে একবার দেখে নিয়ে বললেন, তোমরা দুজন বিবাহিত নাকি একজন বড় ভাই আর একজন ছোট বোন? বোনকে হাই স্কুলে ভর্তি করাতে এসেছ? অর্ণব হালকা কেশে বলল, না, ও আমার স্ত্রী। আপনি মৃদুলদের বাসা চিনেন? এখানে তো মৃদুল থাকে না, সে তো ধানমন্ডি থাকে। এখানে থাকে ওর বাবা ও মায়ের সঙ্গে। সেটাই। আসলে মৃদুলের বাবার নাম ভুলে গেছি তো। আপনি চেনেন বাসাটা? দয়া করে একটু দেখিয়ে দিবেন। লোকটা চশমা ঠিক করে বললেন, মৃদুলের বাবার নাম সুলতান সাহা। অর্ণব ভ্রু কুঁচকে বলল, ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই অদ্ভুত নামের বাসাটাই ওনার। এই ছেলে, দাঁড়াও, অদ্ভুত কেন বললে? তোমার কাছে কোন দিক দিয়ে অদ্ভুত লাগে বলবা? এক্সট্রা অর্ডিনারি মানে হলো অসাধারণ। কুসুম মাথা ঝাঁকিয়ে বলল, বাসাটা আপনার বুঝি? ইয়েস মা, এই তো ধরে ফেলেছ, অথচ তোমার গাধা বুড়ো স্বামী ধরতেই পারিনি। যাই, তোমরা যাও বাসার দিকে, আমি একটু দোকানে যাচ্ছি। এইসবগুলোর ভুসি শেষ হয়ে গেল কিনা। অর্ণব হাঁ করে লোকটার চলে যাওয়া দেখল। কুসুম দাঁত কেলিয়ে বলল, বুঝলেন কি করে যেই মৃদুল ভাইয়ের বাসা ওটা? টারশিয়ারি কিনা, সাথে আবার সুলতান শাহ। দুজন বাসার সামনে এসেছে এবার। অর্ণব দরজার পাশের কলিং বেলে কয়েকবার ক্লিক করার পর একটা যুবতী মেয়ে এসে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? মৃদুলের ফ্রেন্ড আমি। ওহ, আপনার? আসেন, বসেন। মেয়েটা বসতে বলে চলে গেল। অর্ণব কুসুমকে নিয়ে সোফায় বসেছে। মেয়েটা কিছুক্ষণ পর শরবত আর বিস্কুটের ট্রে নিয়ে এসে ওদের সামনে রেখে আবার চলে গেল। সুলতান শাহের আসার নাম নেই। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর তিনি আসলেন। অর্ণব কুসুমের সামনে একটা চেয়ারে বসলেন। তিনি আসার পরপরই মেয়েটা চায়ের কাপ দিয়ে গেল। এমনকি তিনি আসার পর তার স্ত্রী মিজু আনাও এসে হাজির। মানে দেখে মনে হলো সবাই সুলতান শাহের আসার অপেক্ষা করছিল।
উনি চায়ের কাপটা হাতে নিয়ে অর্ণব আর কুসুমের দিকে একবার তাকিয়ে সেই মেয়েটার দিকে তাকালেন যে চা দিয়ে গেছিল। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাপটা রেখে বললেন, সরি, তোমরা এখন চা খেও না। জাহানা, চিনি তো দাউনি মনে হয়। জাহান নামের মেয়েটা জিভে কামড় দিয়ে রান্নাঘর থেকে চিনির বয়ামটা নিয়ে ছুটে এসে সব কাপে চিনি দিতে লাগলো। অর্ণব চোখ বড় করে জিজ্ঞেস করলো, উনি জানলেন কি করে চিনি দেওয়া হয়নি? এই মেয়েটা আমাদের বাসায় কাজ করে দীর্ঘ 7 বছর ধরে। তার সব ঠিক আছে, তবে কাজল দেওয়ার অনেক শখ তার। এই কাজল দিতে যাই সে সময় যখন তার চা বানানোর সময় থাকে, তো কাজল ঠিকঠাক দিয়ে ফেললেও জীবনেও সে চিনি দেয় না চায়ে। কুসুম ফিক করে হেসে ফেলল। অর্ণব ওর হাত খামছে ধরে চুপ থাকতে বলল। মিজওয়ানা রহিম চুপ করে কুসুমকে দেখছিলেন শুধু। চায়ে চুমুক দিয়ে সুলতান বললেন, উপরের তলাটা আমাদেরই বাড়ি, মৃদুলের নাম সেটা। কত শখ করে সাজিয়েছি সব, কিন্তু একদিন সে আমার কথার অবাধ্য হয়ে চলে গেল মেশে ঢাকাতে। তারপর ওর সাথে জেদ ধরে আমি বাসায় ভাড়া দেওয়া হবে লেখা সেই সাইনবোর্ডে ঝুলিয়েছিলাম বাড়ির সামনে মেহগুনি গাছটার। কিন্তু আফসোস, এখনো পর্যন্ত আমার মন মতো কোনো ভাড়াটিয়া পেলাম না। বুড়া বুড়ি পেয়ে জ্বালিয়ে খায় আমাদের। যাই হোক, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমার সমস্যা নেই। তবে আমার যেহেতু ব্যবসায় লাল বাতি, সেহেতু আমি তোমাদের থেকে বাসা ভাড়াটা নেব। আঙ্কেল ওসব নিয়ে চিন্তা করিয়েন না, আমি দিয়ে দেব। আচ্ছা, উনি হলেন আমার স্ত্রী মিজুয়ানা। আমাদের মেয়ে আছে মম, তাকে তো চেনুই হয়তো। সে হোস্টেলে থাকে, ছুটিতে আসে। আর মৃদুল তো বছরের খবর নাই। চলো তোমাদের বাসাটা দেখেই আসি। অর্ণব আর কুসুম সুলতান শাহের পিছু পিছু চলল এবার। জানো অর্ণব, মৃদুলকে আমি প্রচুর ভালোবাসি, তবে সে একটু জেদি। কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, অনামিকা। তার বাসা তো এখানে। ওই মেয়েটা ওকে ধোকা দেওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছে। প্রথম প্রথম কথা তো ছোঁয়ানোই যেত না, ছ্যাত করে উঠতো। তার স্বভাবে পরিবর্তন আসতে অনেক সময় লেগেছিল। তারপরও আমি যখন বললাম পড়াশোনা করতে ওর বিদেশে যাওয়া উচিত, তখনই রেগে গেল। জোরাজুরিতে একেবারে বাসায় ছাড়লো। আজকালকার ছেলেরা রাগ করলে এটাই জানে আমিও রেগে আছি ওর উপর। তবে সে যদি সরি বলে তবে মাফ করে দেব। অর্ণব মুচকি এসে বলল, বলবে সরি, আপনারই তো ছেলে, কতদিন আর রাগ করে থাকবে? সুলতান শাহ দরজা খুলে বললেন, যাও ঘুরে দেখো, আমার কাজ আছে। চালের আড়ত তো সকাল সকাল একবার গিয়ে দেখে আসতে হয়। কুসুম সরাসরি ভেতরে চলে গেলেও অর্ণব এখনও বাহিরে রয়ে গেছে। চৌখাট পেরিয়ে ভেতরে যাবার সাহস পাচ্ছে না। সুলতান শাহ চলে গেছেন সেই তখনই। কুসুম ঘুরে ঘুরে দেখছিল সব। অর্ণব যে ভেতরে আসেনি তা খেয়াল করলো না সে। স্বপ্নে অর্ণব যে বাসা দেখছিল ঠিক সেটা এখন ওর চোখের সামনে। ভেতরে বেশ বড়সড় একটা রুম। সেটা হয়তো সোফার রুম, তবে ওখানে সোফা নেই, নিচে তোষক বিছানো, তাতে রঙিন বিছানার চাদর আর রঙিন কভারের কিছু কুশন। পাশেই একটা সবুজ গাছ টব সমেত। সেই রুমটার ডান পাশে গেলে ফ্লোর থেকে ছাদ ছুঁই ছুঁই গ্রিলের দরজা। সেটা খুললে ছোট আকারের মোটামুটি চলার মতন একটা বারান্দা। ওই রুমটার পরে আরও 3টে রুম দেখা গেল। বাম পাশেরটা রান্নাঘর, 2 তাকের সংমিলিত ছোটোখাটো বটে। বাকি 2টো রুম বেডের। ওই দুটোর মাঝে সুন্দর একটা বেডরুম দেখা গেল। হঠাৎ কুসুম কাছে এসে বলল, পছন্দ হয়নি আপনার? আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। কথাটা বলে কুসুম ছুটে রান্নাঘরের দিকে গেল। চুলার সুইচ টিপে দেখে বলল, রান্না সব পারি আমি, বলুন আজ কি খাবেন? অর্ণব উত্তর দিচ্ছে না, চুপ করে মাঝখানে দাঁড়িয়েছিল সে। সে সময়ে মাথায় হাত দিয়ে ভেতরের একটা রুম বেছে নিয়ে বসলো খাটের উপরে। খুব বেশি যে ফার্নিচার তাও না, তবে মোটামুটি চলার মতন খাট, ওয়ার্ড্রপ সবই আছে। মৃদুলের জন্য সাজানো বাড়ি তারা ব্যবহার করছে। কুসুম হঠাৎ অর্ণবকে খুঁজতে খুঁজতে রুমে এসে বলল, রাঁধবো কিসে? পাতিল তো নাই, তরকারিও তো নাই। অর্ণব মূর্তির মতন বসে আছে। কুসুম ওর কোনো জবাব না পেয়ে আরও একবার সব রুম দেখতে চলে গেল। মা বলতো, বিয়ে হলে তোর নিজের সংসার হবে, তুই হবি রানী আর তোর স্বামী হবে রাজা। রাজা রানীর সংসারে কটা দিন পর রাজপুত্র রাজকন্যা এসে ছুটোছুটি করে সংসারটা আলোকিত করে তুলবে।
কুসুম মুচকি এসে চোখের সামনে ছোট ছোট বাচ্চা কতগুলোকে দেখতে পেল। মুখে হাত দিয়ে বাচ্চাগুলোর পিছনে যেতে যেতে বারান্দায় এসে থামল সে। বারান্দা ঘেঁষে বিশাল জবা ফুল গাছ, তবে গাছটা মাটিতেই। ডালপালাগুলো দোতলা চলে এসেছে। কুসুম পা উঁচু করে ছুলে নিচ থেকে একটা জবা ফুল হাতে নিয়ে কানে গুঁজে নিল। খুশি আর ধরে না তার। কোথায় যেন বিশাল আয়নার ঝলক দেখেছিল। এত এত রুম যে ভুলে গেছে কোন রুমে আয়না দেখছিল। পরে মনে পড়ল অর্ণব যে রুমে, সেই রুমে আয়না দেখেছে। নিচে নিচে আয়নার সামনে এসে কানে হাত দিয়ে ফুলটা দেখছিল সে। অর্ণব ভূত দেখার মতন করে তাকিয়ে ওয়ার্ড্রপটা দেখছিল। কুসুমের উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে এমন দৃশ্য দেখে লাফিয়ে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়েছে সে। কুসুম আওয়াজ পেয়ে পেছনে তাকালো। অর্ণবের সারা শরীর ঘেমে গেছে। কপাল মুছতে মুছতে শুধু কুসুমকে দেখছে। কুসুম এগিয়ে এসে বলল, কি হলো আপনার? জবা ফুল কই পেলে? বারান্দায়। কেন, ভালো লাগে না দেখতে? সরা ওটা। কুসুম মন খারাপ করে ফুলটা কান থেকে নিয়ে রান্নাঘরে বেসিনের কাছে এসে রেখে দিল। অর্ণব পেরিয়ে যাওয়া ধরতেই ও আবার ছুটে এসে বলল, শুধু যে তরকারি আনতে হবে তা তো না, মশলাও তো লাগবে। অর্ণব এবার ধমক মেরে বলল, এত কিছু কিনবে কে? পরে দেখা যাবে, আজ হোটেলের খাবার খাবো আমরা। কুসুম মন খারাপ করে ফেলল। অর্ণব গেছে চলে। ও যাবার পর সে ছুটে গিয়ে জবাটা আবার নিয়ে কানে দিয়ে ফেলল। বুঝতে পারল না অর্ণব কী কারণে রাগ দেখালো। তার তো জবাটা বেশ লাগছে। কি করার রং এগুলোকে বলে? রক্ত জবা। ভাবতে যে ভারতে যে জায়গায় আমি থাকতাম ওখানে তো কালী পূজা হতো। বিশাল কালী মন্দির ছিল, কত কত জবা গাছ ছিল সেখানে। ফুলগুলো বেশ লাগতো। সব সময় কানে গুঁজে ঘুরতাম আমি। বাড়িতে ফেরার পর জবা পেয়েছি, তবে লাল পাইনি। গোলাপি আর সাদা রঙের সব। এখন লাল পেলাম। রোজ একটা করে নিয়ে কানে গুঁজে রাখার ইচ্ছা হলো, কিন্তু উনি তো রেগে আগুন। কেন আগুন তার কারণ জানলে হয়তো বা জবা ফুল দেওয়ার আগ্রহটা একটু কমতো আমার। হোটেলে খাবারের অর্ডার দেবার সময় দেখা হয়ে গেল সুলতান শাহের সঙ্গে। তিনি তেল ছাড়া পরোটা কিনতে এসেছিলেন, সাথে মিষ্টি। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল মিষ্টি দিয়ে পরোটা খাওয়ার, আজ পূরণ হবে। অর্ণবকে দেখে তিনি বললেন, এ কি, তুমি এ সময়ে হোটেলে কি করো? দুপুরের খাবার কিনতে এলাম। তোমাকে জাহানা কিছু বলেনি? কি বলবে? ওহো, এই মেয়েটা তো ভুলো মনের। আসলে আমি ওরে বলেছিলাম তোমাদের গিয়ে বলে আসতে, আজ তোমরা আমাদের কাছে খাবে। আঙ্কেল, এসবের কি দরকার ছিল? পরে তোমার দাওয়াত দেব একদিন। আচ্ছা, একটা কথা বলো, অমন ছোট মেয়ে বিয়ে করলে কেন? পরিবার ওকে পছন্দ করেছে তাই। আহা, কি বলো ছেলে, পরিবারের কথায় গুরুত্ব দেয়। এখনকার ছেলেরা তো নিজের পছন্দের ক্লাসমেটকেও বিয়ে করে নেয়, আর তুমি কি না নিজের বাবা মায়ের পছন্দের পিচ্ছি একটা মেয়েকে বিয়ে করে নিলে? যদি আমার মৃদুলটাও এমন হতো। আচ্ছা, ওর খবর কেমন? এখন প্রেম করে টরে নাকি? কাল কল দিয়ে বেশ ভালোভাবেই কথা বলল, অথচ ও এমন করে কথা বলা ছেলেই না। জীবনের গ্রহ ঘুরে গেলে প্রেম আসলে মানুষ অদ্ভুত আচরণ করে। মৃদুলও কি তাই হলো? না, ওসব কিছু না, ও তো এমনিতেও হাসি খুশি স্বভাবের। আচ্ছা আঙ্কেল, আমি আসি, বাসায় কাজ আছে। কুসুম একা তো। অর্ণব কোনো মতে চলে আসলো। কুসুম কলিং বেলের আওয়াজ পেয়ে কান থেকে জবা খুলে ছুঁড়ে ফেলে দৌড়ে এসে দরজা খুলে দিল। অর্ণব ওর দিকে কিছুক্ষণ ভ্রুকুচকে চেয়ে ওর কান থেকে সবুজ পাতা নিয়ে নিচে ফেলে বলল, আজ ওনাদের বাসায় দাওয়াত শুনলাম। ও, অর্ণব নিচে তোষকে বসে বলল, আমার ব্যাগ তো মেসে গিয়ে আনতে হবে। তুমি ওনাদের কাছে থেকো, আমি গিয়ে নিয়ে আসবো। আচ্ছা। আজ অর্ণব নেই বলে আমি ক্লাস করতে এসেছি তোমাদের। অর্ণব কোন অধ্যায় পড়িয়েছিল বলো কেউ? মৃদুলের কথা শুনে জ্যোতি জবাব দিল না। মাথা নিচু করে টেবিলের উপরের কলমটা দেখছে। মৃদুল ওর উত্তরের আশায় তাকিয়েছিল। পরে একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলল, ক্লাসটা শেষ হবার পর মৃদুল চলে যাচ্ছিল। তখন জ্যোতি ব্যাগ রেখে ওর পিছু পিছু এসে বলল, একটু দাঁড়ান। কেউ বলবে? আমি তো ভাবলাম বলবেই না। দেখুন, আমি চাই না আপনি। এখানে এসব বলার সঠিক সময় না। ক্লাস শেষে দিঘির ওই দিকটায় থেকো, আমি আসবো।
এখন আমি ব্যস্ত অনেক, স্যার ডেকেছে। মৃদুল চলে গেল। জ্যোতি হাত মুঠো করছে তো আবার খুলছে। চিন্তা লাগছে অনেক। মৃদুলকে মুখের উপর সব মানা করে দিতে প্রচুর সাহসের প্রয়োজন। এত সাহস কই পাওয়া যাবে? ভার্সিটি থেকে বেরিয়ে একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে দিঘির ওই প্রান্তের দিকে চলেছে সে। গায়ের ওড়নাটা বাতাসে খুব করে উঠছে। এক হাতে আইসক্রিম ধরে রাখার কষ্ট, আর আরেক হাতে এই বিশাল ওড়না। শেষে আইসক্রিমটা নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ঠিক করলো আগে খেয়ে নেবে। পুরোটা খেয়ে পেছনে ফিরতেই দেখলো মৃদুল হেসে দাঁড়িয়েছে। আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে, দেখুন আপনি আর আমায় মেসেজ করবেন না, কল করবেন না, দেখা করবেন না, তাই তো? জ্যোতি মাথা নাড়ালো। মৃদুল হাত বাজ করে বলল, ওই পত্র দেখছো? এটা থেকে একটু সামনে গেলে এক মামার ঝালমুড়ির দোকান পাবে। ভ্রাম্যমান অবশ্য, বেশ মানায়। খাবে? আপনি কি কখনো সিরিয়াস হবেন না? আমি তো সিরিয়াস হয়েছিলাম অনেক বছর আগে। সিরিয়াস হওয়ায় একটা মেয়ে ভালো মতন ধুয়ে দিয়েছিল, একেবারে ব্লিচিং পাউডার দিয়ে। তারপর থেকে সিরিয়াস হওয়া ছেড়ে দিয়েছি। মরা অব্দি সিরিয়াস হব না। আমি চাই, ভালো থাকবেন। আর তো দেখা করবে না জানি, হয়তো এখন গিয়ে ব্লকও করে দেবে। ঝালমুড়ি খেয়ে যেতে ক্ষতি কি?